আমাদের আত্মবিশ্বাস আমাদের প্রস্তুতি থেকে আসে, আর সেই প্রস্তুতির জন্যই হয়তো জীবনের সবথেকে কঠিনতম যুদ্ধটি আমরা নিজের সাথেই করি। বিগত ১৬টি বছর এমন কঠিন থেকে কঠিনতম যুদ্ধের অংশ অনেককেই হতে হয়েছে। রাজনীতির ময়দানে হয়েছেন নানাভাবে জেল, জুলুম, নির্যাতন, গুম খুনের শিকার। এত কিছুর পরও তারা চেয়ে পাননি সঠিক বিচার, চিৎকার করে বলতে চেয়েও পারেননি অনেক না বলা কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএ টিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। আমরা তার মুখ থেকেই শুনব তার সাথে ঘটে যাওয়া হৃদয় বিদারক কিছু কথা। রহিম ভূঁইয়া, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই যে বিগত ১৬টি বছর আপনি রাজনীতির মাঠে একজন সক্রিয় যোদ্ধা হিসেবে ছিলেন। ১৯ বছর। কিন্তু বিগত স্বৈরাচারী সরকারের কথা যদি আমরা বলি, যে আন্দোলন সংগ্রামের সামনে থেকে আপনি নেতৃত্ব দিয়েছেন, যার কারণে হয়তোবা জেল, জুলুম, অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে আপনাকে। এর মধ্যে গুমও হয়েছেন আপনি কয়েকবার। তো একদম শুরু থেকে জানতে চাই ঠিক কি হয়েছিল আপনার সাথে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমি ধন্যবাদ জানাচ্ছি এসএ টিভিকে, এত সুন্দর একটি প্ল্যাটফর্ম। এই স্বৈরাচারী সরকারের পতন করানোর পর এত সুন্দর একটি আয়োজন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যে আপনারা আমাদের মনের ভাব প্রকাশের একটা জায়গা করে দিয়েছেন। প্রথমেই আসলে আমি আপনাকে একটু দেখাতে চাই, প্রথমেই 98-এর একটা ছবি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে একটি। তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স কত হবে আমার, আনুমানিক আপনার ৮ বছর। আচ্ছা। ৭-৮ আব্বুর সাথে গিয়েছিলাম, খুব ছোট অবস্থায় গিয়েছিলাম। আব্বু নিয়ে গিয়েছিল নেত্রীর সাথে ঈদের সময় শুভেচ্ছা বিনিময় করাতে। তো আব্বুর ছোটবেলা থেকেই খুব ইচ্ছা, আব্বু সবারই বাবা মা চায় যে ছেলেকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে জজ, ব্যারিস্টার করার। তো আব্বুর, আমরা দুই ভাই জমজ, টুইন দুই ভাই। তো আব্বুর ছোটোবেলা থেকে ইচ্ছা, আমরা ৪ ভাই। তো ছোটোবেলা থেকে ইচ্ছা, আব্বু আমাকে মিছিল মিটিংয়ে ছোটোবেলায় নিয়ে যেত যে আমার এই ছেলেটাকে পলিটিশিয়ান বানাবে। অর্থাৎ আপনার রাজনীতির হাতে খড়ি আপনার বাবার কাছ থেকে? আমার বাবার হাত থেকে। আর আমার বাবা প্রায় ৪২ বছর যাবৎ সে বিএনপির জাগো দল থেকে বিএনপির সাথে জড়িত। আচ্ছা। রাজনীতিতে সাথে জড়িত। আব্বু ওয়ার্ড বিএনপির আহ্বায়ক, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক, জাগো দল থেকে বিএনপি করে। সেখান থেকে আব্বুর সাথে হাঁটি হাঁটি পা করে মিছিল মিটিংয়ে যেতাম আব্বুর সাথে, খুব ভালো লাগতো। আর সবচেয়ে বড় কথা হলো কি, মানে আমি পড়াশোনা করতাম, পড়াশোনা করে একটা জিনিস আব্বু আমাকে বোঝাতো যে এই দেশটা স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সে একজন বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এবং আমাদের যে এলাকার এমপি, সাবেক এমপি ছিল, মন্ত্রী ছিল, মেয়র ছিল, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিল আলহাজ সাদেক হোসেন খোকা। মানে খোকা চাচার সাথে সামনে যখন যেতাম আমরা, প্ল্যাটফর্মটাই ছিল অন্যরকম। মানে আছে না যে আব্বু সবসময় আমাদের ৪ ভাইয়ের মধ্যে সবসময় আমাকেই নিয়ে যেত, যে কোনো জায়গায় গেলে আমাকে নিয়ে যেত। বিশেষ করে নিয়ে গিয়ে যে বলতো যে বাবা চলো আজকে তোমার চাচার সাথে দেখা করে আসবা, শুনবা, গল্প শুনবা, দেশ কিভাবে স্বাধীন হয়েছে, কিভাবে মুক্তিযোদ্ধা হয়েছে। তো আমি মানে আব্বুর মাথায় তখন যে ছিল আমাকে নিয়ে রাজনীতি করাবে এরকম প্ল্যাটফর্ম, কিন্তু আমি উৎসাহিত হতাম যে একজন মুক্তিযোদ্ধার সাথে দেখা করব, এটাই আমার কাছে খুব মাথার অনুভূতিটা ওরকম নিয়েছে। সেই থেকেই হাঁটি হাঁটি পা করে আমি রাজনীতিতে আসি। ২০০৪ সালে আমি ওয়ার্ড ৪ কি ৫ এরকমই হবে, ওয়ার্ড ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি হলাম। ওয়ার্ড ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি হলাম। তো জয়েন্ট সেক্রেটারি হওয়ার পর রাজনীতি থেকে আস্তে 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 ছাত্র দলে ভালো মতো কাজ করলাম। কাজ করতে করতে 111 এসে পড়লো। 111 আসার পর আমি ভালোই বুঝি, তখন ভালোই জানতাম। কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার পর 111 আসলো। তারপরে
আপনাকে প্রথম যে নিয়ে যাওয়া হয়েছিল, গুম করা হয়েছিল, তখন কি আপনি ছাত্রদলের সংগঠনের কোনো একটা দায়িত্বে ছিলেন? অবশ্যই, ওয়ারী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তখন আমি এই ঘটনাটা কি হয়েছিল ওইটা যদি একটু বলেন। তখন আমি একটু তার আগে বলছি, বিএনপির প্রথম হরতালে, দেখুন 2010 সালে বিএনপির প্রথম হরতালে খোকা ভাইয়ের সাথে আমি মিছিলের পিছনে, আচ্ছা 2010 সালে। তো দেখার পর আমি মানে ওই প্রথম হরতালে যখন যে পুলিশের হাতে অ্যারেস্ট হই, সাথে সাথে খোকা ভাইয়া যে আমাকে ধরে নিয়ে আসতেছে, পুলিশের হাত থেকে থাবা দিয়ে নিয়ে আসতেছে, কিন্তু পুলিশ দিবে না। এই যে তখন আমি এই যে একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে ছাড়াতে আসছে, এটাতে আমি আরও খুব গর্ববোধ করি, নিজেকে খুব মনে হয় যে পুলিশ দিল না। মানে তখন ফার্স্ট আমার জেল জীবন ফার্স্ট। তখন বয়স কেমন ছিল? তখন আমি কলেজ লাইফ শুরু করেছেন? শেষ করেছি। হ্যাঁ, কলেজ শেষ করেছি, ভার্সিটিতে ভর্তি হব আর কি 2010 সালে তখন ঘটনা। তো আমি এখান থেকে আর কি জেলে গেলাম। জেলের যে জীবনে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ছিল ভিতরে, আমি ওরকমভাবে তখন এত বড় বড় নেতা ভিতরে, মানে ওরকমভাবে করতাম। প্রথম জেল জীবন পুরান ঢাকার জেল। তো সেই জেলে তখন এরকম, এখন যেভাবে অ্যারেস্ট করলেই ধরে নিয়ে রেখে দেয় প্রায় 5-6 মাস, না হলে জামিন পাওয়া যেত না স্বৈরাচারী পতন হওয়ার আগ পর্যন্ত, তখন এরকম ছিল না। প্রথম এরকম ছিল না। প্রথম 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন জেল কাটলেই জামিন পাওয়া যেত। এটা আস্তে আস্তে ধীর গতিতে হয়েছে। তো আপনি যে কথা বললেন এখন, গুমের কথা যেটা বললেন, গুমটা প্রথম আমাকে গুম করা হলো আপনাকে যে এই যে ইয়াতে আছে, প্রথম হাসপাতালে আপনার 2020 সালে মনে আছে যে মেয়র ইলেকশন হলো, ইশরাক ভাই মেয়র ইলেকশন করলো। মেয়র ইলেকশনে আমাদের উপর অতর্কিত আওয়ামী লীগের লোকেরা সারা বাংলাদেশে আলোচিত হলো, টিকাতলির মধ্যে হামলা করলো, ইশরাক ভাইয়ের মিছিলের মধ্যে হামলা করলো। সেখানে আমি খুব আহত হয়েছিলাম এবং প্রচণ্ড পরিমাণে আহত হয়েছিলাম। ইসলামী হাসপাতালে ভর্তি ছিলাম এবং সেখানে ডিবি পুলিশ এসে নির্মমভাবে আমার আম্মুর সামনে থেকে আপনি আমাকে নিয়ে যাচ্ছে। দেখুন এই যে হুইল চেয়ারে বসায়, এই যে ডিবি আমাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হুইল চেয়ারে বসায় নিয়ে যাচ্ছে। তো এখন আমি তো মানে আমি ডিবি পুলিশ মামলা হয়েছে জানি, ডিবি পুলিশ আমাকে নিয়ে যাবে এরকম কোনো, আমি অসুস্থ। তো আমাকে খালি আমি এতটুকু বুঝতে পারলাম যে যখন নিচে ডিবি পুলিশ ঘেরাও করে রেখেছে, তো আমি খুব ওরকমভাবে করিনি। ইশরাক ভাইকে সাথে সাথে একটা ফোন দিলাম, ভাই আমাকে তো ডিবি মনে হয় নিয়ে যাবে, আমার মনটা কীরকম করছে জানি, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে, তুমি ভয় পাবা না, আমি দেখছি কি করা যায়। তো আমার মনে পড়ে যমুনা টিভিকে, ভাই মনে হয় মেবি সাথে সাথে এটা যমুনা টিভি নিউজ, কিন্তু যমুনা টিভিকে পাঠিয়ে দিয়েছিল। আমি ভাই কিছু পারেন না পারেন একটা মিডিয়া যাতে পাঠিয়ে দেন ভাই, আমাকে যেটা নিয়ে যাচ্ছে এটা যাতে আমি এতে ভয় পাই না, পুলিশের কাছে ভয় পাই না ভাই, আপাতত আপনি একটা মিডিয়া দিয়েন। তো ভাই মিডিয়া দিল, মিডিয়া পাঠিয়েছে। ডিবি পুলিশ আসলো, আমাকে আমার গেটের মধ্যে আয়না গ্লাস দেখা যাচ্ছে, যে আমি দেখেই বুঝে ফেলেছি যে এত রাত্রে কে এসছে। তো আমার কাছে আসলো, এসে বলছে, আপনি আব্দুর রহিম? জি। ওয়ারী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক? আমি জি। তো বলতেছে যে আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমি কেন? আপনারা কারা? আমরা ডিবি থেকে আসছি, আপনাকে যেতে হবে। কেন, কারণ কি? ওখানে হামলা, আমরা আহত হলাম, পুলিশের নির্মমভাবে নির্যাতনের শিকার হলাম, এবং আমাদেরকে আহত করে আপনি কি পরিমাণ, আপনি দেখুন কিভাবে আহতটা করেছে। এইটা হচ্ছে আপনাকে আঘাত করা হয়েছিল যে ওই সময় যে ঘটনাটা আপনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনার মাথায় তো অনেক জঘন্যভাবে দেখা যাচ্ছে যে আঘাত করা হয়েছে, এবং এখান থেকে আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে মধ্যরাত্রে ডিবি এসে আপনাকে তুলে নিয়ে গেল। এরপরে ঠিক কোথায় নিয়ে গিয়েছিল এবং আপনার সাথে কি হয়েছিল এরপর? সেই থেকে আমাকে গাড়িতে উঠিয়েই চোখে কালো কাপড় বেঁধে দিল। চিরাচরিত নিয়ম জানি না, আমি তো প্রথম ডিবিতে খালি শুনেইছি যে মানুষকে নিয়ে যায় ডিবি, গুম করে ফেলে, চোখে কাপড় বেঁধে ফেলে। নিয়ে গেল, নিয়ে যে গাড়িতে উঠালো, গাড়িতে উঠে চোখ বেঁধে ফেললো আর হাত বেঁধে ফেললো, চোখ আর হাত বেঁধে ফেলে, আর মানে একসাথে মানে আমার মনে হয় 10 থেকে 12টা থাবড় মারলো গাড়ির মধ্যে। হ্যাঁ, এই মাদার চোদ, এই তুই টিভিকে কে বলছে, টিভির কে নিউজ দিছে,
আমি তো বলতে পারবো, এই তোর নাম্বার দিয়ে কথা বলছিস তুই, আমরা সব জানি, তুই কেন জানালি, কিসের জন্য জানালি? ওই যে আমি বললাম একটু আগে ভাইকে জানাইছি আমি সত্যিই জানিয়েছি, এটা তো তাকে বলতে পারছি না, আমাকে তো আমার সর্বোচ্চ দরকার। এই মনে এমন থাবরগুলা মারলো, আমি তো মনে করেন, এবং আপনার তো তখন শরীরে জ্বর জ্বর অবস্থায়, আপনি বিশ্বাস করবেন কিনা, মানে আমি মানুষ এরকম মানে এত পৈশাচিক কিভাবে হয়? আমি একটা মানুষকে কি বলবো, মানে মানুষ অবস্থা খারাপ, আমার অবস্থা এমন পরিমাণ মানে কষ্ট, মানে চোখ মুখ দিয়ে মানে থাবরের, মানে একটা মানুষ পৈশাচিক নির্মমতার একটা ব্যাপার আছে যে আমি তারা দেখছে আমার পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ অবস্থা, জ্বর অবস্থায় 10 থেকে 12টা থাবর চোখ বন্ধ অবস্থায় ব্যান্ডেজ অবস্থায় আপনাকে মারছে তারা। দেখেন মানে আমার অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ। এই তুই গুলি কে করছে বল? ইশরাক ভাইয়ের ওখানে গুলি করা হয়েছিল, ওখানে তো আওয়ামী লীগের লোকরা গুলি করছিল, এখনো ওরা বলতেছে ও নিয়ে গেল আমাকে মারলো, মেরে আমাকে ডিপ অফিসে নিয়ে যেই বলছে গুলি কে করছে বল? এডিসি আতিক, তখন এডিসি আতিক ওর নাম। আচ্ছা, গুলি কে করেছে বল? আমি ভাই গুলি কে করেছে আমি কিভাবে বলবো? আমি কি জানি গুলি তুই করেছিস? হ্যাঁ, এই হেলমেট পরা ছিলি তুই গুলি করেছিস। আমি দেখেন, আপনি যদি প্রমাণ করতে পারেন, প্রমাণ আমি করে তোকে দেখাবো, আমাদের কাছে সব কিছু আছে, তুই স্বীকার করতে দিবি তুই গুলি করছিস, তোকে ছেড়ে দিব। আমি দেখেন, আমি এমনি অসুস্থ, আর আমরা মার খেলাম, আমরা আহত শিকার হলাম, আমি নির্যাতনের শিকার হলাম, আমি, আমার ভাই ছিল, আরও আমার বাবাও ছিল ওখানে। একটা পুলিশের সাথে অন্যরকম একটা মানে পুরো হ্যাঁচে ছিল, মানে খুব টানা হ্যাঁচড়ার মতো অবস্থা ছিল। সেই প্রক্রিয়ায় মনে করেন আমাকে সেই রাত্রে থাবর তো মারলই, রাত্রে নিয়ে যে রুমের মধ্যে আমাকে, আমরা কতদিন ছিলেন আপনি ওই যে নিয়ে গেল আপনাকে, আপনি কতদিন গুম ছিলেন? না, ওই 3 অনুষ্ঠানের মধ্যে 3 দিন ছিলাম মনে। ডিবিতেই। খাবার দাবার কি দেওয়া হতো? যেহেতু আপনি অসুস্থ ছিলেন, ওষুধপত্র বা খাবার? ওষুধপত্র আমার নাপা দিত, শুধু নাপা দিত আমাকে, একটা নাপা দিত, খালি সাদা নাপা দিত। মানে ওরা খালি ওদের একটা কথা যে তুমি মুসলেকা দাও, তুমি গুলি করেছো। 164 জবানবন্দি যেটা, এটাই। জি জি জি, তুমি মুসলেকা দাও, আর মুসলেকা দিবা তুমি, আর ছাত্রদল করবো না, তোমাকে ছেড়ে দিব আমরা। আমি এই প্রশ্নে ওঠো না, ছাত্রদল করবো না, ছেড়ে দিব, এটা আমি দিতে পারবো না। এটা আপনাকে ওখানে নিয়ে ফোর্স করা হয়েছিল যে ছাত্রদলের রাজনীতি থেকে সরে আসতে হবে। এরপরে কি হয়েছিল আপনার সাথে? আপনি ওখান থেকে ছাড়া পেলেন কিভাবে? প্রক্রিয়াটি ছাড়া পেলাম কিভাবে, প্রক্রিয়া সেটা আমি বলতে পারবো না, বাট কারণ মানে ওরা আমাকে 3 দিন রাখলো। 3 দিন রাখার পর ওই 3 দিন কন্টিনিউ আমাকে, মানে রাতের বেলায়, দিনের বেলায় আমি ঘুমাই থাকতাম, রাত হলেই আমাকে ডাক দিয়ে নিয়ে যেত। ডাক দিয়ে নিয়ে যে প্রথম ঘুমের আমি বললাম, আরও 2 বার বাকি আছে। আচ্ছা, যে অর্থাৎ আপনাকে টোটাল 3 বার গুম করা হয়েছে? 3 বার, হ্যাঁ। এবার 2020 সালে, 2023 সালে। আচ্ছা, ওই সময় শারীরিক নির্যাতন কি আপনার উপর হয়েছিল? শারীরিক নির্যাতন তো মানে ওই যে আমাকে করবে, আর নাম কি বলে, মুসলেকা দিতে বলছে। মুসলেকা দেওয়ার সময় ওরা আসলো, বললো এই যে এখানে বসে আমি হাত পা তখন কাঁপতেছে, আমার শ্বশুর করে কাঁপতেছে, পুরো জ্বর। হ্যাঁ, আমি করব না আপনাকে, মানে কি বলবো আমি এখন, মানুষ কতটুক মানে কত নিষ্ঠুর, কতটুক মানে মানে এগুলো না দেখলে, না বুঝলে, মানে আমি তো এমনি অসুস্থ, আমাকে তারা আমার এই যে না, এই কাঁঘি আঙুলের নোকটা আপনি দেখবেন এখানে, এই নোকটা আমার নতুন নোক। হ্যাঁ, এই কাঁঘি আঙুলের নতুন নোকটা আমার এমনি অর্ধেক ভেঙে ফেললো। কাঁঘি আঙুলের নোকটা একটা প্লাস দিয়ে, চিকন কাটালা প্লাস আছে, কাটাপালা প্লাস থেকে দিয়ে অর্ধেক ভেঙে ফেললো। অসুস্থ অবস্থায় মানে আপনাকে আমি মানে কি বলবো, মানে আমি বুঝতে পারিনি, মানে আমাকে বলছে, আমি ভয় দেখাচ্ছে, বিশ্বাস করবেন না, আমি আমার ধারণার বাইরে যে নিয়ে হাতটা নিয়ে দিদিকে আসো, তোমাকে আজকে লাস্ট ডে, তুমি কি সত্যি দিবা, সাইন দিবা? আমি সাইন আমি দিব না, আমি রাজনীতি করছি, আমি রাজনীতি করব, যদি আপনি আমাকে মেরেও ফেলেন আমি রাজনীতি থেকে কোনো সময় যেতে পারবো না, আমি রাজনীতি থেকে যাবো না, রাজনীতি থেকে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আর আপনি যেটা বলছেন যে আমি তুমি চেহারা, এই যে হেলমেটের ভিতর দিয়ে তোমার চেহারা দিয়ে দিব, আমরা নিয়ে যে অস্ত্র উদ্ধার সহকারে তোমাকে দেখাবো এবং তোমাকে ক্রসফায়ার দিয়ে দিব,
তুমি গুলি করছো, কারণ আমাদেরকে উপর দিয়ে নির্দেশ আছে গুলি কে করছে এবং ওখানে আওয়ামী লীগের লোকজন বলছে যে ওয়ারি থানা ছাত্রদলের সেক্রেটারি আব্দুর রহিম গুলি করছে। আমাদের কাছে সব কিছুই আছে। আপনি দেখান আমাকে, আপনি যদি ফুটেজ ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ফুটেজ যদি দেখাতে পারেন যে আমি গুলি করছি, আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নিব। আমাদের কাছে ফুটে এই যে তখন দেখাচ্ছে একটা আওয়ামী লীগের লোক তো হেলমেট পরে, এটা সারা বাংলাদেশের মানুষ জানে, হেলমেট পরে একজন হেলমেট বাহিনী একজন গুলি করেছে, এটা দেখাচ্ছে। বাট ওইটা আমি না, ওটা আরেকজন। আচ্ছা, ওটা আরেকজন, ওটা প্রমাণিত আওয়ামী লীগের লোক, এটা প্রমাণিত। কিন্তু ওরা তো ধরবে না, ওরা তো এখন বিএনপির লোককে ফাঁসানোর জন্য, ইশরাক ভাইকে হেয় প্রতিপন্ন করার জন্য, এটা আমাদেরকে ওদের পরিকল্পিত একটা যে ওই থানার ছাত্রদলের সেক্রেটারিকে ধরে, নাহলে একটা মানুষ কতটুকু নির্মম হলে এরকম কাজ করতে পারে। আচ্ছা, বিগত এই যে 16টি বছর যে স্বৈরাচারের সময়ে, যেটি শুরুতেই বলছিলাম যে আপনি রাজপথে সক্রিয় ছিলেন, সামনের সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, রাজনীতি করেছেন, এর মধ্যে অনেকবার আপনি নির্যাতনের শিকার হয়েছেন, কিছুক্ষণ আগে বলছিলেন 3বার গুম হয়েছেন। প্রতিটি দিনই আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত ভয়াবহতায় কেটেছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কি এমন ঘটনা এখনো যেটা কাদায় বা মনে পড়লে এখনো আপনার সেই দুঃসহ স্মৃতিটা চোখের সামনে ভেসে ওঠে? অবশ্যই দুঃসহ স্মৃতি শেষ, মানে আপনি সবচেয়ে বড় কথা কি, আমি আপনাকে বলি, আমাদের ফ্যামিলির যে আমরা 4 ভাই, আমি মেজো, আমার বড় ভাই আছে, বড় ভাই, এমন কারো নামে বাদ নাই যে মামলা হামলা শিকার হয়নি। আমরা 4 ভাই মামলা হামলার শিকার। আমার বাবা জাগদল থেকে প্রায় আমার বাবা 180টা মামলা শিকার, আমার 82টা মামলা আমার নামে, আমার ছোট ভাইয়ের নামে 8টা মামলা, আমার যে বড় ভাই ইমিডিয়েটলি বড়, ওর নামে 42টা মামলা, আরেক ভাইয়ের নামে হলো 4টা মামলা। মানে মামলায় পুরো ফুলে ফেটে উঠেছিল। লাস্ট যে সর্বোচ্চ খারাপটা আপনি না দেখলে আমি করতে পারবেন না। আপনি আমাকে বাংলাদেশ হিসেবে আলোচিত একটা আমার সেটা আলোচিত ঘটনা, এটা একেবারে যে জসকোটে বোমা হামলার মামলা। আচ্ছা, শেষ পর্যন্ত আমার ভাবিকেও ছাড়ে নাই, যে আমার ভাবিকে, বড় ভাইয়ের বড় ওয়াইফকে, এই যে আমার বড় ভাই ওয়াইফ, এটা আচ্ছা, উনি তো কোনোভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন না? কোনোভাবেই জড়িত না। তাকে নিয়ে যে রিমান্ডের নামে পৈশাচিক কায়দায় বাসায় নিয়ে যে রিমান্ডের নামে কোতোয়ালি থানায় পৈশাচিক কায়দায় তাকে নির্যাতন করেছে। এমন কি আপনি দেখুন, এই যে এটা হলো এই যে দেশ স্বাধীন হলো 7 তারিখের 7ই আগস্টের 7ই আগস্ট আমার বাবা, এটা পরবর্তীতে এটা আপনার এই যে আমরা পার্টি অফিসে যে রেজভি ভাই করেছে, আমরা রেজভি ভাই যে করেছে, এই যে দেখুন একটু, এটা সারা বাংলাদেশে আলোচিত। কিন্তু আমার ভাতিজি নুরির কান্নার জবাব নেই, এটা আপনার বড় ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি। এই ঘটনাটা যদি একটু আপনি বলেন। আপনি এমন কোন পত্রিকায় নিউজ নাই, এটা গণমাধ্যমে এসেছে, আমি আপনার মুখ থেকে একটু জানতে চাচ্ছি যে এই ঘটনাটা যেহেতু আপনার পরিবারের সাথে ঘটেছে বা আপনারা শিকার হয়েছেন এমন কোন পরিস্থিতির, সেটা আমি একটু আপনার মুখ থেকে জানতে চাচ্ছি। একটা আমার মা মানে কতটুকু তার নাতিনকে নিয়ে মানববন্ধন করছে, এটা বলার মতো আপনাকে বলে আমরা তখন ওই পরিস্থিতির মধ্যে আমাদের পরিবারটা লাস্টে ভাবি শুদ্ধা ওই টাইমিংয়ে লাস্ট 2023 সালের মধ্যে আমার ভাই 2 ভাই অ্যারেস্ট, আমার ভাবি অ্যারেস্ট, একটা পরিবারের 2টা বাচ্চা, 2টা বাচ্চা স্কুলে যেতে পারছে না, কোথাও দিয়ে শুধু রহিমকে এনে দাও, ওই আমার উপরে গুললেছে আমাকে, এমন কোনো ট্রাম নাই যে বাদ নাই, আমাকে অনেকবার করে খুঁজতে চেয়েছে। আলোচিত ঘটনা, সেটা আমাকে তার ধরতেই হবে। আমরা করেছি, রাজনীতি করি একটা পরিবারের মধ্যে। ওদিকে আবার আমাদের ওয়ার্ডটা হলো যে আগের যে সাবেক মান্নাফি ছিল আওয়ামী লীগের সভাপতি, সেই ওয়ার্ডের পৈশাচিক কায়দায় আমাদের উপর দিয়ে সেই গোল্ডেজারগুলো চালাতো। এমনকি সবচেয়ে বিশ্বাস করবেন কিনা আপনাকে বলি, এই জীবনে ভাবি জামিন হয়ে যাচ্ছে, ছবিটা যদি একটু ভালো করে, এই যে মনে হয় জামিন হয়ে যাচ্ছে, দেখেন জামিন হয়ে যাচ্ছে, আবার হাইকোর্টে স্টে করে দেওয়া। মানুষের এই যে আশায় আছে 6 মাস জেল কাটার পর মানুষ ভাবছে যে বের হয়ে যাবে, সেখানে আবার সরকার পক্ষ আবার যে এইগুলো দেখানোর পরে যেটা বাচ্চার কান্না, মানববন্ধনে ব্যারিস্টার কায়সার কামাল, উনি রাজনীতির সাথে কোনোভাবে জড়িত ছিলেন না, একটা ফোটাও না, মিছিল করেনি কোনোদিন। সে আমাকে না পেয়ে আমার ভাইয়া বড় ভাই কে যে ভাবি ছিল ঘরে, ভাবিকে নিয়ে গেছে,
নির্মমভাবে, যে এইগুলো দেখানোর পর, হাইকোর্টে দেখানোর পর ব্যারিস্টার কায়সার ভাই জামিন করাইছিল, বা আমাদের দেশনায়ক তারেক রহমান সম্পূর্ণ খোঁজখবর নিয়েছে। তখন জামিনটা মানুষ একটা আশায় থাকে না, সবচেয়ে বড় কষ্ট যে একটা মানুষ যখন জামিন থাকে, জামিন বার হয়ে যাবে, জামিন হাইকোর্ট থেকে কাগজ যাচ্ছে, এই সময় যদি শুনে যে তার আবার স্টে জামিন যা, মানে স্টে জিনিসটা কিন্তু খুব খারাপ। একবার স্টে হয়ে গেলে 4-5 মাসের আগে ওই স্টে উঠানো খুবই ভাবে সম্ভব হয় না। এখন আমি ভাবি যে কি বলবো, ভাবি বলতেছে ভাই জামিন হয়েছে, ভাই কখন বার হবো ঈদের সময়, আমি এবং তার বাচ্চা অপেক্ষায় আছে মায়ের জন্য। বাবা ভাতে যেত, বাবা আমাকে ছোটবেলা থেকে বাবা বাবা বলে ডাক, বড় বাবা বড়, যে যাবেন আম্মুর কাছে, আম্মু আসবে না। স্কুলে পড়তে পারেনি 2টা বছর, স্কুল তাদের হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। কোনো স্কুলে সবাই আলোচিত যে এদেরকে নিয়ে গেছে, ওর মাকে নিয়ে গেছে রাজনীতিতে, মেয়েরা শুকায় কাঠ হয়ে গেছে। তখন আমার আম্মু, দেখেন আপনি বুঝতে পারবেন, দেখেন হাইকোর্টে জামিন যখন হয়ে গেল, রিট হয়ে গেল, তখন স্টে হয়ে গেল, মানে আমরা পুরো পরিবারই ওটা একে থেকে পরিবার থেকে, ভাবির পরিবার থেকে খুব চাপ দিতেছে, ভাই এটা কি হলো, কিভাবে কি হলো, ওরা মানে সবাই একটা আতঙ্ক বিরাজ করতেছে। তাই আমি খালি ধৈর্য ধরো, কিছু একটা হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা দেওয়া ছাড়া তো আমাদের কিছু নাই, আশার বাণী ছাড়া তো কোনো, জেলখানায় যে একবার যায়, কারণ আমরা জানি জামিন কখন হবে, কি প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে, কেউ জানে না। এইটা হলো নির্যাতনের একটা মানে পৈশাচিক কায়দায় একটা, মানে আমার মনে হয় না যে বেশি কোনো পরিবারের কাউকে না পেয়ে তার বউকে নিয়ে যে এইভাবে নির্যাতন করে, আবার রিমান্ডের নামে নির্যাতন করে ভাবিকে প্রচণ্ড পরিমাণ মেরেছে, প্রচণ্ড ভাবি আঘাত করেছে। তবু ভাবি শিকার যায়নি আমি কোথায় ছিলাম, কোথায় আছি বলে নাই। আপনার কারণে এবং পরিবারের কারণে ওনাকে নির্যাতনের শিকার হতে হলো। হ্যাঁ, তো এই স্টেটমেন্টে গেল, এবং সেটা ঈদের আগে আপনি যেটি বলছিলেন। জি জি। এই যে দলের জন্য আপনি এবং আপনার পরিবার এতটা ত্যাগ স্বীকার করেছেন, পুরো পরিবারটা তছনছ হয়ে গিয়েছে, এই দুর্দিনে বা বিপদের সময় কি দলের এই সাপোর্টটাকে আপনি পেয়েছেন? কিসের সাপোর্ট? মানে দল থেকে খোঁজ খবর নেয়া, দল থেকে বলতে কি, যেটা আমি সবচেয়ে ধন্যবাদ দেই, মানে সবচেয়ে ধন্যবাদ দিব, যেটা আলোচিত ঘটনা ছিল, আমি গুম হয়েছি তখনও এত ভয় পাইনি। আপনি বিশ্বাস করবেন কিনা, এই নির্যাতনের, এই নির্যাতনটার যে আমার ভাবির প্রতি যে হয়েছে, আমার প্রতি হতো, আমার কোনো কষ্ট ছিল না। দুর্বল জায়গায় যে একটা, যে আমার ভাবি ঘরের মধ্যে অনেক শখ করে আমাদের, মানে আবার আপনি বিশ্বাস করেন, আমরা 4 ভাই ঘরে, কোনো আমাদের পরিবারে মেয়ে নেই, ছোট বাচ্চা মেয়ে নাই, সব ছেলে। আমার চাচারা সবার বাসায় বাচ্চা সন্তান মেয়ে। আমার বাচ্চা নুরির কান, এটা মানে আমি এই কান্নার চেয়ে দেখবে, মানে আমি মানে আমার নুরি আর বর্ষা, ওরা 2জন, নুরি আর এই দেখেন আপনি, এই 2টা ব্যক্তি আমার আম্মু নিয়ে করতেছে। হ্যাঁ, ওরা 2 বোন, ওরা নুরি আর বর্ষা, ওরা 2টা বোন। তো মনে করেন মানে এই নির্যাতনের এই স্টিম রোলার যে আমাদের ফ্যামিলির ওপর যে চালানো হয়েছে, এটা বলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই মুহূর্তে মানে দেশনায়ক তারেক রহমান, আমাদের জনতার ইঞ্জিনিয়ার ইশরাক ভাই, আমাদের পুরান ঢাকার হামিদুর রহমান হামিদ ভাই, সর্বদিক থেকে রহিম কি লাগবে, কি করতে হবে, বিভিন্ন সময় খোঁজখবর নিয়েছে। এবং রিজভি ভাই, পার্টির দপ্তরের যুগ্ম মহাসচিব রিজহুল কবির রিজভি ভাই, সব সময় উনি আমাকে ছেলের মতো ভালোবাসে। ওনার ছেলে নেই, আমাকে ছোটোবেলা থেকেই আমার সাথে প্রায় আজকে 15 বছর যাবত ওনার সাথে পরিচয়, খুব আদর করে আমাকে। রহিম কি লাগবে সর্বক্ষণিক খোঁজখবর। এবং ব্যারিস্টার কায়সার ভাই যে কী পরিমাণ, মানে ঈদের সময় জামিন হয় নাই, ভাইয়া ভাবির জন্য শাড়ি, আমাদের তারেক ভাই ভাবির জন্য কাপড়, ঈদের জন্য কাপড়, জেলখানায় মধ্যে কাপড় পাঠিয়েছে। তো এটা যে এই যে খোঁজ নেওয়াটা সচরাচর বড় একটা সাপোর্ট, এবং আমার বাবা কথা বলেছে। হ্যাঁ, এই যে আপনি এবং আপনার পরিবার যে এই যে দিনগুলা পার করেছেন এবং যে ভয়াবহ নির্যাতনের বর্ণনা আপনি দিচ্ছিলেন, অমানবিক কতটা,
এই বিষয়ে আপনারা কি কোনো আইনি প্রক্রিয়ায় গিয়েছেন কিনা, কিংবা তাদের আসলে কেমন শাস্তি দাবি করেন আপনারা? প্রথমেই বলতে চাই যে তখন তো আইনি প্রক্রিয়ার কোনো মানে সিচুয়েশন ছিল সবই না। সরকার কেন্দ্রিক। সব সরকার কেন্দ্রিক। আইন তো মানে আইন দেশ চালাইছে তো সরকার। যেখানে আপনি একটা মামলার প্রক্রিয়ায় গেলে আপনি যে পরিমাণ গায়েবী মামলা এই সরকার দিয়েছে আমাদের উপর, বিএনপির নেতাকর্মীদের উপর, লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপর, তাদের একটাই মূল লক্ষ্য ছিল ইলেকশন করা। তাদের মূল লক্ষ্য ছিল যে কোনোভাবে ক্ষমতা টিকিয়ে রাখা। তো এটা তো জনগণ সকল ক্ষমতার উৎস বাংলাদেশে, এটা কিন্তু ফুটে উঠেছেই, এটা প্রমাণিত হয়েছে। আমরা 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 সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 2016-17 সালে হাজিরা দিতে যেত আপনার হাইকোর্টে, আমরা কালক্রমে যখন ম্যাডামের পিছে যেতাম, জামিন শেষে যখন এসে পড়তাম, পুলিশ আমাদের উপর সেইভাবে নির্মমভাবে লাঠিপেটা করতো, কঠিনভাবে লাঠিপেটা করতো। যখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় যেতাম তখন কিন্তু সব সরে যেত। তার মানে কি, আমরা জনগণ যখন একসাথে হয়ে যায় পুলিশ তখন সরে যায়। এটাই আমরা মানে পুলিশকে মামলা দেওয়া, পুলিশের নামে কোনো কিছু করতে যাওয়া, পুলিশের সাথে কথা বলাটা, এটা তখন আমাদের জন্য খুবই টাফ ছিল। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে জনগণই সকল ক্ষমতার উৎস, যেটি আমরা 5ই আগস্টে দেখেছি, সারা বিশ্ববাসী দেখেছে, এই যে টানা 16 বছর এইভাবে ক্ষমতায় টিকে থাকা, এই যে জেল জুলুম নির্যাতন যে বর্ণনাগুলো দিচ্ছিলেন, হয়তো এগুলো বলে শেষ করা যাবে না, কিন্তু কখনো কি ভেবেছেন যে আওয়ামী লীগের এভাবে পতন হবে বা এই দিনের পরিবর্তন আসবে? মানে নিজেকে বা পরিবারকে আসলে কি বলে সান্ত্বনা দিতেন? দেখুন, আমি আসলে দেখুন, আমার বাবার, আমি একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে আমার বাবা, এটা আচ্ছা, আমার বাবা নুরির সাথে মানববন্ধনে, আরেকটা মানববন্ধনে, ওটা মা, এটা বাবা ছিল। আমার বাবার, ওই যে আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমার বাবার একটা আমার রাজনীতির পিছিয়ে সবচেয়ে উৎসাহ দিয়েছে আমার বাবা মা। সব সময় আমার এই উৎসাহটাকে আমি সবসময় নিজেকে আমার ফেসবুকে পেজে দেখবেন সবসময় আমি লিখতাম যে ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। 5 বছর আগেও লিখেছি, 5 বছর পরেও লিখেছি। মনের ভিতরে একটা বিশ্বাস ছিল, মনের ভিতরে যে আমরা পতন করতে পারবই। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় বিএনপি কিন্তু এক দফার ডাক আপনার 28 অক্টোবরের সময়ই দিয়েছিল যে এক দফায় শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। 1971 সালে আপনি দেখবেন অক্টোবর থেকে জুলাই, 2023 সালে অক্টোবর, আমাদের 28 অক্টোবর থেকে জুলাই, দীর্ঘ 9 মাস আমরা কিন্তু টানা আন্দোলনে আছি। আমরা পদযাত্রা করেছি, বাংলাদেশের ইতিহাসে এরকম মাইলকে মাইল পদযাত্রা কিন্তু হয়নি। কিন্তু আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, যেই কথাটি এখন ঘুরে ফিরে আসে যে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, তারপরেও বাধ্য হয়ে হোক যেভাবে হোক ঘরে ফিরে যেতে হয়েছে। জুলাই আমরা কিন্তু ঘরে ফিরে যাইনি, এটা ভুল ধারণা। এটা যারা বলছে আমি একটু ক্লিয়ার করে দিই আপনাকে। আমরা সবসময় শেখ হাসিনার পতন চেয়েছি এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা নির্বাচন চেয়েছি, সব সময় চেয়েছি। আপনি দেখবেন বিএনপির এক দফাই ছিল, তখন কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন বা তারা কিন্তু এক দফা দেয়নি, তারা কিন্তু এক দফা দিয়েছে আপনার 5ই আগস্টের 2 দিন আগে। 5ই আগস্টের 2 দিন আগে শহীদ মিনারে হাজার হাজার ছাত্ররা নিয়ে, রাকিবুল ইসলাম রাকিব ভাই, নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা হাজার হাজার ছাত্র ওই দিন নিয়ে শহীদ মিনারে গণজোয়ার তৈরি করেছি। আপনাকে একটা কথা বলি, আজকে আপনি দেখাতে পারবেন না যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো একটি লোক রাজপথে প্রকাশ্যে দিবালোকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আন্দোলন করেছে। তারা কিন্তু প্রেস ব্রিফিংয়ের মধ্যেই ছিল। এবং আমরা দেশটায়ক তারেক রহমানের নেতৃত্বে রাকিবুল ইসলাম রাকিব ভাই যাত্রাবাড়ি, সোনিয়া একরা, ওখানে কিন্তু কেউ দীর্ঘ লং টাইম কেউ ঢুকতে পারেনি। আমরা রাজপথে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা প্রতিহত করে, আওয়ামী লীগকে প্রতিহত করে ওদিকে আমরা সর্বোচ্চ অবস্থান নিচ্ছি। এবং রাকিব ভাই জীবনের সাথে পাঞ্জা লড়ে, দেশের একজন ছাত্রদলের একজন সভাপতি তার নিজের জীবনকে বাজি রেখে, আমি তখন মহানগরের যুগ্ম আহ্বায়ক, বাজি রেখে যে এই আন্দোলনের শেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু রাজপথ থেকে যাই। ফসল হিসেবে আজকের এই বিজয়, ঈদ পার করেছেন, রোজা পার করেছেন, সামনে আবার ঈদ আসছে। তো যদি পার্থক্যের কথা বলি যে বিগত 16 বছর কেমন কেটেছে, যদি সংক্ষেপে একটু বলেন এবার কেমন কাটবে ঈদ বলে মনে হচ্ছে? দেখুন, একটি কথা বলি,
মনের ভিতরে যে একটা, আমি অলরেডি আমরা আমাদের পুরা ফুল পরিবার আমাদের যারা আছে এবং সবাইকে আমরা সবসময় ঈদগাহে নামাজ পড়তাম। আমার কানের মধ্যে ভাসছে 2024 সালের রোজার ঈদে আমার বাবা হাত তুলে মোনাজাত করেছে, আল্লাহ এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করো, এবং মিডিয়া ওটা আবার ফোকাস করতেছে, করছে দোয়ার মধ্যে। আমার বাবা দোয়ার মধ্যে চাচ্ছে। আমি আমার বাবাকে বলে, আব্বু তোমার তো তোমার তো লেগে গেছে, দেখো আজকে 2025 সালের ঈদে স্বৈরাচারী সরকার নাই। এবং এইবারে আমরা মা বাবা, আমার ভাই বোন সবাই, ভাবিরা সবাই মিলে ঈদগাহের নামাজ পড়তে যাব দীর্ঘ 16 বছর পর। এবং মনের ভিতরে যে একটা তৃপ্তি আছে, বাসনা আছে যে কিছু না হোক, স্বৈরাচার সরকার তো নাই, গণতান্ত্রিক প্রক্রিয়াই হোক, যে প্রক্রিয়া হোক, আমরা এই যে মুক্তভাবে চলতে পারতেছি। আগে একটা, এই যে আমি আপনাদের গাড়িতে করে আসলাম, আগে একটু হলেও মনে করে পিছিয়ে দেখতাম যে ডিবি আসতেছে কিনা, সাদা একটা গাড়ি আছে, ভয় ভীতি কাজ করতো। এই যে কি সুন্দর হাতা বাতাস খেতে খেতে গাড়িতে এসে পড়েছি, এই তৃপ্তি আপনাকে মানে ভাষায় বোঝাতে পারবো না। বিগত 16 বছর আসলে অনেককেই এরকম নির্মম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেকেই অনেক কথা বলতে পারেননি। আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সর্বশেষ আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে রাজনীতির বাইরে গিয়ে আপনি যেহেতু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, গুম হয়েছেন 3 বার, যে বর্ণনাগুলো হয়তো এই স্বল্প সময় বলে শেষ করা যাবে না, তো আমি যদি রাজনীতির বাইরে গিয়ে আপনার কাছে জানতে চাই যে একজন গুম পরিবারের সন্তান হিসেবে, বা এই যে নির্যাতন যে শিকার হয়েছেন এরকম বাংলাদেশে হাজারো পরিবার রয়েছে, তাদের পক্ষ থেকে বা প্রতিনিধি হিসেবে যদি জানতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার চাওয়াটা কি? যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী সরকারকে পতন করেছি। সেই সাথে আমি মনে প্রাণে বিশ্বাস করি এটাও, দেশনায়ক তারেক রহমান যেদিন বাংলার মাটিতে পাড়া দিবে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা হয়ে তার নেতৃত্বে আমরা এই স্বৈরাচারী সরকারের বিচার করব, স্বৈরাচারী শেখ হাসিনার বিচার হবে। এবং জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে যে সকল শহীদরা ভাইরা শহীদ হয়েছে, যারা যারা জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রতিটি ব্যথায় কিছু শেখায়, আর প্রতিটি শিক্ষায় মানুষকে বদলায়। জীবনে কিছু মানুষের গল্পের অংশ হয়, কিন্তু কিছু গল্পের শেষ হয় না কখনো। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন, নিরাপদ ও স্বাভাবিক জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরে আসছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।